যে যে আমি এখন মোশাররফ ভাইয়ের সাথে কাজ করলাম, তো সামনে 10টা প্রজেক্টে মোশাররফ ভাই আমাকেই বলবে যে হ্যাঁ জেনিকে নাও, এই ধরনের কোনো এক্সপেকটেশন আমার কোনো কো-অ্যাক্টরের প্রতি নেই। হ্যাঁ, তার যদি কোনো একটা স্ক্রিপ্ট পড়ে মনে হয় যে হ্যাঁ এটা জেনি হতে পারে, সেটা যদি সে করে, দ্যাটস ভেরি নাইস অফ হিম, বাট আমি ওটা নিয়ে আক্ষেপ করার কোনো অধিকার আমার নেই যে সে আমাকে রেফার কেন করলো। তো ছোটবেলায় আব্বু আম্মু সবাই সহ সিনেমা দেখতে গিয়েছি, কেয়ামত থেকে কেয়ামত দেখেছি, সালমান শাহর ফ্যান ছিলাম আমি অনেকই ছোট, কিন্তু আমি ইস্কাটনে থাকতাম এবং আমার বাসার উল্টো দিকে তার বাসা ছিল। সে এমন অনেকদিন হয়েছে যে আমি স্কুলে যাচ্ছি বা স্কুলে ফিরছি, সিগনালে আমি দেখেছি তার গাড়ি এবং আমি তাকে ওয়েভ করেছি এবং সেও আমাকে ওয়েভ করেছে। পত্রপত্রিকা বা মিডিয়ায় আজ যে আলোচনা করি, ও এই ছবিতে খুব সাহসী চরিত্রে অভিনয় করেছে, অর্থাৎ কিছু নুডিটি থাকবে, কিছু চুম্বন দৃশ্য থাকবে। আমি সব ধরনের ছবিতে বিশ্বাস করি এবং কাজ করতে চাই। আমার একেবারে ওই ব্যাপার নেই যে আমার আর্ট ফিল্ম ঘরানার কাজ করতে হবে, কমার্শিয়াল ফিল্ম ঘরানার কাজ করতে হবে না। আমার কাছে ব্যাপারটা হচ্ছে ভাই, ফিল্ম যখন সিনেমা হলে যাবে এবং টাকা আয় করে, এটা কমার্শিয়াল ফিল্ম। সেটা একটা বিরতি নিয়ে কামব্যাক হয়েছে, তো এইভাবে যদি বলি যে ধরো এই যে ক্যারিয়ারে অনেক রকম চড়াই উতরা যায়, সবার তো সব রকম পজিশন থাকে না, এটা নিয়তিই বলে না। তো এই আপস ডাউন মানে তখন তোমাদের ভেতরে কি মনে হয়, মানে থাকে না এক সময় তুমুল শেষে ধরো যে ঈদে সর্বাধিক নাটকে জেনি ছিল, তোমার প্রিভিয়াস ক্যারিয়ারও এক আপ ডাউন গেছে, তো ওই সময় নিজেকে কিভাবে মোটিভেট করো বা তোমরা কিভাবে এগুলো ফিল করো? আচ্ছা, প্রথম যেটা মানে অস্থির হয়ে যায়, হ্যাঁ মানে আমার যেমন কোনোদিনই এমন হয় না যে ঈদের সর্বোচ্চ নাটক আমার গিয়েছে। আমি কিন্তু মানে এই কমপ্লেনটা আজীবন শুনেছি যে যিনি এত কম কাজ করে কেন, কিঞ্চিত বেছে বেছে কাজ করতাম, কিন্তু তারপরেও যে খুব কম কাজ করেছি তা না। মানে মাসে 20-22 দিন শুটিং আমি করতামই। কিছু একটা টাইমে এমন ছিল যে আমি 3 মাস ধরে কোনো একদিন গ্যাপ পাইনি। সো ওই টাইমে আমার খুব ফ্রাস্ট্রেটিং লেগেছে যে আমার গ্যাপ নেই কেন। আর ওই চড়াই উতরাইয়ের কথা যে বললেন, এখন যেটা হয় মানে সব সময় আপনি যেমন ক্যারেক্টার চাবেন ঠিক তেমনই ক্যারেক্টার আপনার কাছে আসবে, সেটা নট নেসেসারি। সো আবার কাজের মধ্যে থাকলে যেটা হয় যে আপনি কতদিন বাসায় বসে থাকবেন। যা আমি যেরকম একদম 16 বছর বয়স থেকে কাজ করি, আগে আমি অন্য একটা জায়গায় কাজ করতাম এবং এখানে কাজ শুরু করেছি আই থিঙ্ক 17.5-18 বছর বয়স থেকে। তখন না 3 দিন পর আর ভালো লাগে না যে বাসায় কিছু করার নেই। আচ্ছা, সো অটোমেটিক তখন মনে হয় যে কাজের মধ্যে থাকি, কাজের মধ্যে থাকলে একটা লেভেলের ভালো লাগে, কারণ শুটিংটা তো এনজয় করি। কিন্তু আবার ওই যে যেই ধরনের কাজে মানুষ দেখতে চায় যে ক্রিম প্রজেক্ট, বছরতে ক্রিম প্রজেক্ট হয় গুটি কয়েকটা, এবং প্রতিটা ক্রিম প্রজেক্টে নিশ্চয়ই আমি থাকতে পারবো না, বা প্রতিটা ক্রিম প্রজেক্টে নিশ্চয়ই একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস থাকতে পারবে না। সো ওই জায়গার থেকে ওই চড়াই উতরাইটা হয়। ওই চড়াই উতরাই সত্যি কথা আমাকে খুব ডিপ্রেস করে না। আমাকে যেগুলো অ্যাট টাইমস হার্ট করে বা আমাকে এফেক্ট করে, বা আমার ধারণা যে অনেককেই এফেক্ট করে, সেটা হচ্ছে যে আমরা একটু আগে যে কথা বললাম যে হুমায়রা রাহিমকে নিয়ে কথা বললাম বা মিতানুরকে নিয়ে কথা বললাম, আমার কাছে মনে হয় আমরা সব সময় খুব জাজড হই, তো বিকজ আমাদেরকে টেলিভিশনে দেখা যায়। সো আমাদের অন্য 8-10 জন মানুষের থেকে কিঞ্চিত আরো কয়েক গুণ বেশি কেয়ারফুল থাকতে হয় রিগার্ডিং এভরিথিং। কারণ সারাক্ষণ আমাদের প্রতিটা অ্যাকশন যদি পাবলিক আইতে আসে, যেটাই এসে পড়ে, সেটাই একটা লেভেলের জাজমেন্ট পাস করা হয়। মানে নর্মাল একজন 8-10 জন মানুষের জাজমেন্ট হচ্ছে তাদের পরিবারের লোকজন বা তাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, আমাদের কিন্তু পুরো দেশ ও জাতি। সো ওইটা আই থিঙ্ক একটা মানসিক প্রেশার তৈরি করে যে আমার আজকে মন খারাপ যতই হোক, আমি যদি কোনো বাইরে যাই হঠাৎ করে একজন হেসে বলে যে আপু আপনার সাথে আমি ছবি তুলতে চাই, বা আমি আপনাকে খুব পছন্দ করি, একটা ছবি তুলি, আমার তখন ছবি তুলতে ইচ্ছা নাই করতে পারে, কিন্তু আমার কিন্তু হেসে তার সাথে ছবি তুলতে হয়, হেসে দুটো কথা বলতে হয়। এবং একাধিক দিন হয়েছে যে আমি হসপিটালে, আমার কেউ একজন খুব অসুস্থ, আমার বাবা অসুস্থ, 2-4 জন এসে বলেছে আপু একটা ছবি তুলি। আচ্ছা আচ্ছা, ওগুলা আসলে প্যারা, ওগুলা হচ্ছে প্রেশার। এমনি যদি ইন্ডাস্ট্রির ভেতরে থাকি, যেমন এখানে এসে আমি নাম না বলি, কিন্তু ধরা যাক এক সময় বা কিছুদিন গত কয়েক বছর ধরে আফরান নিশো অপূর্ব দাপট গেছে, চলছেও। তো যেটা হয় যে আফরান নিশো যাকে রেফার করে বা যার সাথে জুটিটা বাঁধে, ওর ক্যারিয়ারটা দীর্ঘদিন একটা জায়গায় চলে যায়। তো হঠাৎ করে যখন ও রেফার না করে,
যেটা বাস্তবতা, রেফার না করে তখন ওই মেয়েটার মন খারাপ হয়, আচ্ছা আমি 8টা নাটক থাকলাম 9 নম্বরে বাদ গেলাম কেন, ও কেন ঢুকলো। আচ্ছা ওকে, হ্যাঁ এটা গত কয়েক বছরের ঘটনায় আমি দেখেছি, এবং ও তখন আবার মন খারাপ করে আকারে ইঙ্গিতে ওর সম্পর্কে বলতে থাকে। সো এটা নির্মাতার ক্ষেত্রে হয়, নির্মাতার সাথে অনেকদিন কাজ করা গেল, উনি অন্য কোনো বাজে সম্পর্কের কথা বলছি না, কাজের সম্পর্কের কথা বলছি। তো এই যে রেফার করা বা রেফার না করা, এই আপস ডাউনটা কি মানে তোমার হয়েছে কি না কখনো, বা তোমাদের কলিগদের ভেতরে তো প্রচুর দেখি আমার খুব একটা হয়নি। মানে আমি আসলে মানে আমাকে কেউ একবার রেফার করলে আমি এটা ধরে নিই না যে নেক্সট 7টা 8টা নাটক বা 10টা নাটকে সে আমাকে রেফার করবে, এই ধরনের কোনো এক্সপেকটেশন বা হোপ আমার কোনো কো-অ্যাক্টরের প্রতি আমার নেই। হ্যাঁ একদমই নেই, যে যে আমি এখন মোশাররফ ভাইয়ের সাথে কাজ করলাম তো সামনে 10টা প্রজেক্টে মোশাররফ ভাই আমাকেই বলবে যে হ্যাঁ জেনিকে নাও, এই ধরনের কোনো এক্সপেকটেশন আমার কোনো কো-অ্যাক্টরের প্রতি নেই। হ্যাঁ তার যদি কোনো একটা স্ক্রিপ্ট পড়ে মনে হয় যে হ্যাঁ এটা জেনি হতে পারে, সেটা যদি সে করে দ্যাটস ভেরি নাইস অফ হিম, বাট আমি ওটা নিয়ে আক্ষেপ করার কোনো অধিকার আমার নেই যে সে আমাকে রেফার কেন করলো না। আচ্ছা, কারণ ওই সম্পর্ক তো মানে একটা কো-অ্যাক্টরের সম্পর্ক তো এরকম হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ কারণ নেই, কিন্তু যখন কথা ওঠে যে ঠিক আছে আমার ক্যারিয়ারটা শেষ করে দিচ্ছে, কারণ একটা পর্যায়ে খুব ডমিনেটিং হয়ে যায়, কয়েকজনের উপরে নির্ভর করেছে, ইনফ্যাক্ট ওটিটি আসার আগ অবধি করেছে, এখন একটু সিন্ডিকেশনটা ভেঙেছে। তুমি সেই ঝড়ের সময় তো তুমি অবসরই ছিলা, একটু অবসর ছিলাম একদম। তো আমি এইজন্য ওই ঝড়ের ব্যাপারে, ঝড়ে কার কি ক্ষতি হয়েছে বা কে কি করেছে ওটার ব্যাপারে খুব অবগত না, সেটা ট্রু। তো আসলে ওইটার ব্যাপারে কমেন্ট করাটা আমার জন্য খুব টাফ। কিন্তু আমার কাছে মনে হয় যে যে যার জায়গা নিজে তৈরি করুক না, একজন কাউকে হেল্প করতে পারে, যে আচ্ছা নিশো এখন একটা জায়গা আছে বা অপূর্ব একটা জায়গা আছে, একটা নতুন কেউ যদি আসে এবং তার সাথে 2-4টা কাজ করে, তারপর মেক ইউর ওন জার্নি। শুধু তার উপর ডিপেন্ড করে তো লাভ নেই। একদমই। তোমরা 10 বছর আগে ফিল্মটাকে একেবারেই আসলে পছন্দের তালিকা থেকে বাদ দিয়ে রেখেছিলে কেন? পরিবেশ বা ওই সময়ের ফিল্মটাকে তোমাদের মতো করে ছিল না বলে? ওই সময়ের ফিল্ম 10 বছর না আরো আগে মানে বাট ওই সময়ের ফিল্ম যদি বলা হতো শাকিব খান, তখন নাটক শিটকে অনেকে অনেক রকম কথা বলা হতো, এখন আবার দু একজন বলা শুরু করেছে। তো বলো, তুমি তোমার অবজারভেশনটা বলো। না, শাকিব খানের উপর বা আমার ফিল্মের নায়ক নায়িকাদের উপর কখনোই নাক শিটকানো না, আমি পার্সোনালি না আমি বলছি এটা যে আমার কোনোদিন ওটা ছিল না, কারণ আমার নিজের কাজিনে তো ফিল্ম অ্যাক্টর, তো আমিন খান যেহেতু ফিল্ম অ্যাক্টর এবং আমি তাকে দেখেছি, সো আমি জানি যে এটা কষ্টের একটা কাজ। হ্যাঁ কে কত পপুলার দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, কিন্তু ফিল্মের পরিবেশটা নিয়ে যদি কথা বলা হয় তাহলে ওই টাইমে একটা লেভেলের ধস নেমেছিল। মানে আমরা তো আসলে সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমরা তো ছোটবেলায় আব্বু আম্মু সবাই সহ সিনেমা দেখতে গিয়েছি, কেয়ামত থেকে কেয়ামত দেখেছি, সালমান শাহর ফ্যান ছিলাম আমি অনেকই ছোট, কিন্তু আমি ইস্কাটনে থাকতাম এবং আমার বাসার উল্টো দিকে তার বাসা ছিল। এমন অনেকদিন হয়েছে যে আমি স্কুলে যাচ্ছি বা স্কুলে ফিরছি, সিগনালে আমি দেখেছি তার গাড়ি এবং আমি তাকে ওয়েভ করেছি এবং সেও আমাকে ওয়েভ করেছে। তো এগুলো তো আমার তখন তো সালমান শাহ অনেক বড় সুপারস্টার, তো ওগুলো তো আমার সুখের স্মৃতি। হ্যাঁ, তো তার সিনেমা আমি দেখেছি, মান্না ভাইয়ের সিনেমা দেখেছি, এরকম অনেকের সিনেমা, শাবানার সিনেমা হলে আম্মু বলতো দেখবো, আচ্ছা আচ্ছা, পারিবারিক ছবি। তো এই যে এই সিনেমাগুলো আমরা দেখেছি, একটা টাইম পরে তো আসলে গিয়ে আব্বু আম্মু এম্বারেসড হয়েছে যে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছে, অ্যান্ড কোন ছবি দেখে এম্বারেসড হয়েছে সেটা আমার মনে নেই, কারণ আমি ছোট ছিলাম। কিন্তু ওটার পরে আব্বু আম্মু ওয়াজ লাইক যে এখন সিনেমা হলে বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, সো ওই ফিলসফিটা আই থিঙ্ক ওই মিডল ক্লাস সবগুলো ফ্যামিলির মধ্যে একটা লেভেলের বিরাজমান হয়ে গেছিল যে এখন সিনেমার ওই জায়গাটা নেই, সো এখন সিনেমা দেখা যাবে না। তো এখন এই জায়গাটা তৈরি হয়েছে আবার, হ্যাঁ বলতে চাচ্ছ? হ্যাঁ, কারণ এখন তুমি কোন ধরনের ছবিতে বিশ্বাস করো বা কাজ করতে চাও? আমি সব ধরনের ছবিতে বিশ্বাস করি এবং কাজ করতে চাই। আমার একেবারে ওই ব্যাপার নেই যে আমার আর্ট ফিল্ম ঘরানার কাজ করতে হবে, কমার্শিয়াল ফিল্ম ঘরানার কাজ করতে হবে না। আমার কাছে ব্যাপারটা হচ্ছে ভাই, ফিল্ম যখন সিনেমা হলে যাবে এবং টাকা আয় করে, ইটস এ কমার্শিয়াল ফিল্ম। সেটা যেই জনরারই ফিল্ম হোক, সেটা থ্রিলার হোক বা ওইটা একটু স্লো হোক, টাকাটা তো ব্যাক করতে হবে, বিজনেস তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে।
সো ওই কারণে আমার যে কোনো ফিল্ম করা নিয়ে কোনো আপত্তি বা ইয়ে নেই, এমবার্গো নেই যে আমি এটা করবো বা ওটা করবো না। ধরো বদিউল আলম খোকন বা শাহিন সুমন যে মানে নাচে গানে ভরপুর যেসব, যদি আমাকে কনভিন্স করতে পারে, হ্যাঁ যদি আমাকে কনভিন্স করতে পারে, যদি স্ক্রিপ্টটা আমাকে কনভিন্স করতে পারে, কনভিন্স করতে হবে আমাকে, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ, যে আমাকে কনভিন্স করতে হবে। কনভিন্স যদি করতে পারে দেন ওয়াই নট। তো পুরো শর্তটাই ইয়ে করে দিলাম। এমনিতে এখন যে টাইপের ছবি হচ্ছে কলকাতায় বলি বা বাংলাদেশে বলি, কোন ধরনের ছবি তোমাকে মানে তুমি নিজেকে মিস করো বা করতে চাও দেখা ছবির মধ্যে? ভালো কন্টেন্ট, যেরকম কয়েকদিন আগে রেলওয়েম্যান দেখলাম সিরিজ, হ্যাঁ সিরিজ দেখলাম, তা এই 2 দিন আগে দেখলাম 12th ফেল। 12th ফেলটা এত ভালো একটা ছবি, কি যে ভালো লেগেছে। এবং বিক্রান্ত মাসে মানে হি ইজ সো এনডিয়ারিং, একটা মানুষ এত কষ্টে সারাক্ষণ হাসছে। তো এই ধরনের যে কোনো ভালো গল্প যেটা টানে, যেটা পড়লে ইচ্ছা করে যে করবো এটা, আচ্ছা আচ্ছা, ওই ব্যাপারটা যে হ্যাঁ আমি কোনো একটা গল্প যেটা জানি, মানে সিনেমার ক্ষেত্রে অ্যাটলিস্ট যে হ্যাঁ গল্পের ক্ষেত্রে একটু পিকি হব আমি সিনেমার ক্ষেত্রে ডেফিনেটলি। দীর্ঘদিন ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে সাহসী চরিত্র বলে একটা কোট আনকোট শব্দ আছে। ইদানিং পত্রিকা দেখলাম সাহসী ফ্যাশনেরও খবর ছাপা হয়েছে। তো আমি রুনাকেও জিজ্ঞাসা করলাম সাহসী ফ্যাশন কি, একটু জানাই আমার। আই হ্যাভ নো ক্লু। সো সাহস ব্যাপারটা কি, তুমি কতটা সাহসী আসলে, নাকি ভীত, নাকি ভীত কাস্টিং তোমার? না আমি ব্যাপারটা কি আসলে আমরা তো জানি না। আমি আসলে সাহসী বলতে এখানে কি বোঝে আমি জানি না, বাট ছোটবেলা থেকে আমি কিঞ্চিত একটু সাহসী, এটা ট্রু। আমি মানে সত্যি কথা বলি, তো সত্যি কথা বলতে একটা সাহস লাগে। অবশ্যই এটা একটা রিয়েল সাহস, কিন্তু আমরা পত্রপত্রিকা বা মিডিয়ায় যে আলোচনা করি, ও এই ছবিতে খুব সাহসী চরিত্রে অভিনয় করেছে, অর্থাৎ কিছু নুডিটি থাকবে, কিছু চুম্বন দৃশ্য থাকবে, সেগুলোকে খুব কেয়ার না করে ইয়ে করা, এই যে একটা মানে ট্যাবু বিরাজমান, এটা তোমার কাছে কি মনে হয়? এটা সাহস কিনা একজন নারী অভিনেত্রীর ক্ষেত্রে? এটা সাহস বলবো না, যে একজন অ্যাক্টরের অনেক কিছু করতে একটা লেভেলের ফ্লেক্সিবিলিটি থাকতে হয়। এখন আমি পার্সোনালি যদি বলি, সিন্স আমি ম্যারিড এবং সিন্স আমার শ্বশুর বাড়ির একটা ব্যাপার আছে যে আমার শাশুড়ি থাকে, সো আমার ওই একটা চিন্তা কাজ করতে পারে যে আমার মাদার ইন ল জিনিসটা কিভাবে নিবে। আচ্ছা, হ্যাঁ, অ্যান্ড এটা কিভাবে শুট করা হবে যদি এই ধরনের কোনো সিন আমাকে করতে বলা হয়, যে হাউ ইট উইল বি শট। আমার কোয়েশ্চেন্স থাকবে প্রচুর, যেটা কিভাবে শট করা হয়, হাউ ইট উইল বি শট, এটা কি অ্যাস্থেটিক্যালি বাজে লাগছে কিনা দেখতে। অনেক সিন আছে যেগুলো এত সুন্দর করে পিকচারাইজ করা যে আমরা ওটার আর্টিস্টিক অবস্থা দেখে মুগ্ধ হয়ে যাই। তখন আসলে কি করছে বা এটা কি নিউডিটি কিনা, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার টু আস, বা ওখানে কিসিং হচ্ছে কিনা। সো এখানে শুট করার একটা ব্যাপার আছে। আমাদের দেশে যে এগুলো শুট করতে খুব অভ্যস্ত সেটা না, সেটার একটা কমতি আছে। আর 2 নাম্বার হচ্ছে যে টেকনিক্যালি কারেক্ট না, হ্যাঁ টেকনিক্যালি কারেক্ট ওয়েতে শুট করা না। আর 2 নাম্বার হচ্ছে যে বাইরের দেশে যখন শুট করা হয় তখন ইন্টিমেসি ডিরেক্টর বলে একজন থাকে, যে আপনার বডি পস্টার থেকে শুরু করে আপনার শরীরের কাপড়টা কোন জায়গায় থাকবে, আপনার কোন ভাঁজটা দেখা যাবে, কোন ভাঁজটা দেখা যাবে না, সেটা থেকে অ্যাস্থেটিক্যালি প্লিজিং করে সে ক্যামেরাতে দেখে। আই এম সিরিয়াস, ইট হ্যাপেন্স, আই হ্যাভ সিন দিস। এবং ওটা করার পরে দেন সে ডিরেকশনস দেয়, তার আগে সে আবার ট্রেনিং দেয় 4-5 দিন অ্যাক্টর এবং অ্যাক্টরদেরকে, যে আপনারা এভাবে কমফোর্টেবল হবেন। এবং এটা এখন বলিউডেও হয়, এটা আগে হলিউডে হতো, এখন এটা বলিউডে ইজ ভেরি মাচ, এবং এটা একটা পোস্ট ইন্টিমেসি ডিরেক্টর। আচ্ছা আচ্ছা, সো ওই জিনিসগুলো প্রয়োজন, ওটাকে এস্থেটিক্যালি শুট করার জন্য ওই জিনিসগুলো প্রয়োজন। সো যখন আমি ফিল করবো যে হ্যাঁ ওটা ঠিক আছে, আই ওয়ন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট যারা করে তাতে ক্ষেত্রেও আমার কোনো প্রবলেম নেই, ইটস গুড দ্যাট দে আর ডুইং ইট, কারণ না কারো তো করতে হবে। এবং একটা লেভেলের ব্যাপারটা হচ্ছে যে একটা নর্মাল জিনিসটা তৈরি করার একটা ব্যাপার আছে, যে আমরা দেখে দেখে একটা আরাম তৈরি করার ব্যাপার আছে। আগে যেরকম আমরা ফুলে ফুলে টোকা হতো বা কোনো সিন আসলে বাবা মারা বাচ্চাদের চোখ ঢেকে ফেলতো, এখন তো আর ওই সিনারিও নেই। বাচ্চাদের হাতে ট্যাব আছে, মোবাইল আছে, দে আর সিইং এভরিথিং। সো ওই কমফর্ট জোনটা তৈরি করার ব্যাপার আছে আই থিঙ্ক। রাইট রাইট। না আগেকার দিনে তো বাচ্চাদের সামনে বাবা মা হাতই ধরতো না, একদমই না, হঠাৎ করে তুমি বারান্দায় চলে আসছো, মানে হাক করতে দেখাটা একটা অদ্ভুত ব্যাপার ছিল, যে ও হাক করেছে।
সো এবার একটু আসি যে ধরো এখানে বডি শেমিং হয়, ফেসবুকে নানা রকম কথাবার্তা হয়, যেহেতু আমাদের গ্রুমড আপ আমাদের সোসাইটি না, এইটা নিয়ে তারকারা বিভিন্ন রকম পর্যায়ে বিভিন্নভাবে লজিক দেয়। কেউ এক পক্ষ বলে যে ঠিক আছে, আমার যেই ফ্যান ফলোয়ার তাদেরকে যদি আমি খুব প্রভোগ করি তো ওরা সেভাবেই চাইবে। আবার কেউ বলে না, এগুলো কেন বলবে। মিথিলা মামলাও করেছে, কথাও বলেছে, ওগুলো অনেক ঘটনা ঘটেছে। তোমার কাছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল হ্যান্ডেলগুলো আসলে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তারকা তুমি অ্যাজ এ সেলিব্রিটি হিসেবে কি মেনে চলো? প্রথম কথা হচ্ছে যে কথা বলবেই, কথা শুনতে হবে, তোমার কথা বলবেই, ওটা আপনি থামাতে পারবেন না। একজনকে থামাবেন 10 জন চলে আসবে। এটা হচ্ছে আমার ফার্স্ট অবজারভেশন, যেটা আমার পার্সোনাল অবজারভেশন। আপনি পৃথিবীর সবচেয়ে ডিসেন্ট কাপড় পরে থাকলেও হয় সে আপনার পাস্ট নিয়ে, নহলে কিছুই বলার নেই তো সে বলে ধুর এ আর এমন কি, এর থেকে তো আমার বাসার কাজের মেয়ে সুন্দর। রাইট, এই সম্প্রতি শাবনূর ছবি দিয়েছে, তাতে নিয়ে অনেকে কথা, অনেকে, এবং এটা ইজ সামথিং যেটা আসলে কিছু করার নেই। মানে ওটা আপনি কয়জনকে আটকাবেন। আমি যেটা নিজে চিন্তা করি সেটা হচ্ছে এটা, তুমি সাবধান থাকো কিনা এসবের ক্ষেত্রে? আবার খুব বেশি সাবধানও থাকি না, আবার মানে খুব বেশি সাবধান থাকতে গেলে যেটা হয় সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকতে হয়, এবং প্রতিটা মানুষ যেটা লিখবে সেটা আমাকে বাক করবে, বদার করবে, এবং ওইটাও কিন্তু একটা লেভেলের একটা ট্রমা বা একটা লেভেলের একটা ফ্রাস্ট্রেশন তৈরি করে। সো খুব পাত্তা দেই না। আমার কাছে যেটা মনে হয় যে একটা মানুষ আমার আপনার বা যারই ছবি দেখেছে, সেটার পিছনে টাইম স্পেন্ড করেছে, এবং তারপর সে ভেবেছে কি লিখবে, এবং তারপর সে 2 মিনিট ধরে লিখেছে। সো কোনো না কোনো জায়গায় তো সে অ্যাটেনশনটা চায় বলেই সে লিখেছে। সে নিজে মনে হয় তার কর্মক্ষেত্রে বা অন্যান্য জায়গায় অ্যাটেনশনটা পায় না, তো বোধহয় তার কথা শোনে না, সো এই জন্য সে ওটা লিখেছে। এবং কোনো না কোনো জায়গায় যে যার প্রোফাইলে গিয়ে সেটা লিখেছে, সে তার লাইফে ইম্পর্টেন্ট, সেটা আমি হই বা আমার কোনো মেল কো অ্যাক্টর হয় বা আমার ফিমেল কো অ্যাক্টর হয়, সে তার কাজ দেখে, সে তার ছবি ফলো করে, এবং দেখে বলেই সে 2-4টা লাইন লিখে। নাহলে যদি তার লাইফে আমরা ইম্পর্টেন্ট না হতাম, সে তো ওটার পিছনে টাইম স্পেন্ড করবে না। তবে এটাকে তুমি লাইটলি আমি লাইটলি